আপনাদের ইয়ে হবে লিখে নেক্সট সোমবার দিন ক্লাসটা শেষ, তারপর আবার শুরু হবে 7 তারিখ। এবার 3 তারিখ গভর্নমেন্ট বন্ধ দিচ্ছে। গভর্নমেন্ট আপনাদের খোলা সেই 7 তারিখ, সো আর কোনো টেনশন নাই। এখন কি ব্যাপার, এখানে ইয়ে আসতেছে না কেন, কোর্স আউটলাইন। সেদিন আমরা আসছিলাম কতটুকু পর্যন্ত, why we need SEO। আচ্ছা, এবার ডিজিটাল মার্কেটিং কি একটু রিভিউ করেন, কত ক্লাস। ব্যবহার করে যে মার্কেটিং করা, ইন্টারনেট পেজে, ইন্টারনেট পেজ, তারপরে এসইও কি, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এটা তো ইলাবোরেশন বললেন, কোন একটা ওয়েবসাইটকে টপে রাখা, মানে ওইটাকে আপনার সবসময় অপটিমাইজ করতে 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 উপরের দিকে সবসময় রাখা। তারপরে সার্চ ইঞ্জিন মার্কেটিং, যেটা হচ্ছিল গিয়ে আপনার এই আপনার লিঙ্কটাকে বিভিন্ন মিডিয়ায় আপনার এটাকে ছড়ায় দেওয়া বা পে করে এটাকে আপনার সার্চ ইঞ্জিনে উপরে উঠায় নেওয়া আসা, পে পার ক্লিক, পিপিসি। যতবার ক্লিক করবে ততবারই হচ্ছে টাকা। আপনি কোনো অ্যাড দিলেন কিন্তু অ্যাডের মধ্যে আপনার ক্লিক হলো না, তাহলে সেটা টাকা কাটবে না। সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এটা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং অলরেডি ফেসবুক মার্কেটিং এর 100% দেখছেন, অলমোস্ট। ইউটিউব মার্কেটিং দেখছেন, গুগল অ্যাডস দেখছেন। এখন এই জিনিসগুলির মতো করে অনেকে আবার আপনার কাছে, যদি আপনি একদম মনে প্রাণে আরো গভীরভাবে করেন, টিকটক অ্যাডটা দরকার হতে পারে ইউরোপিয়ান কান্ট্রির জন্য। টিকটক, লিঙ্কডইন, এই দুইটা অ্যাড লাগতে পারে। সো এই ওইটার অ্যাডও কিন্তু ওই একই সিস্টেম, এক সিস্টেম। এগুলো ইউটিউবে পাওয়া যায় না স্যার? হ্যাঁ, সব আছে, আপনি নিজে ঘাটাঘাটি করলেই এখন পাবেন। আপনাদেরকে অ্যাটলিস্ট আমি ফেসবুকে তো আমি কতটুকু দেখাইছি তো আমি জানি, আপনি এখন নিজে পড়লেই আপনি পারবেন। আচ্ছা, ইনফ্লুয়েন্সার মার্কেটিং, আপনার সেলিব্রিটি, অ্যাফিলিয়েট মার্কেটিং, যে আপনার ফ্র্যাঞ্চাইজ আছে, ইন্টারসেক্ট, মানে আমার লোগোটা বা আমার বিজনেস আমি যে কি বলে সাবডিভাইড করতেছি, হ্যাঁ, ডিলার ইউজ করছি, সেই ডিলার কোম্পানি যে মার্কেটিং। ইমেল মার্কেটিং আপনাদের করানো হয় নাই, ইমেলের মাধ্যমে যে মার্কেটিংটা হয়, পরে করবো না, আসলে আগামী ক্লাসেও করতে পারি, ওটা খুব বেশি সময় লাগবে না তোমার। ইমেল মার্কেটিংটা কি, আপনার ওই যে আপনারা যে ওয়েবসাইট তৈরি করছেন, ওয়েবসাইটে যখন আপনি পোস্ট করতে যাবেন, পোস্ট করতে গেলে এই ছবি আঁকানো বাঁকানো, ছবি আনা, একটা কন্টেন্ট লেখা, যেভাবে লিখতে হয় না আপনার ইমেল মার্কেটিং তো আপনি হচ্ছে মার্কেটিং না, ওই একটা টেমপ্লেট তৈরি করতে হবে। তাহলে টেমপ্লেট তৈরি করতে হলে কি লাগবে, ক্যানভা লাগবে। তার মানে কাজটা ক্যানভা। আচ্ছা, যদি আমি ক্যানভাতে কাজ করি, তাহলে ইমেইলের মাধ্যমে আমি এটাকে মানে যেটা আমি সাধারণ সেন্সে দেখেছি, ইমেইলে মার্কেটিং মানে মেইলের মাধ্যমে মার্কেটিং, এটার বেসটা আসলে আমি মানে আমার একটু ফ্যানটা বন্ধ করতেন। বেসটা হচ্ছে ইমেল দিয়ে যে মার্কেট, অনেক মার্কেটিং তো আপনার ইমেইলেই মার্কেটিং হয়, ইমেইলে অটোমেটিক্যালি অটোমেটিক্যালি সেট করা থাকে। তারপরে কন্টেন্ট মার্কেটিং কি, কন্টেন্ট শুধু ক্রিয়েট করলে তো হবে না। মনে করেন মোশাররফ করিম একটা নাটক বানাইছে, নাটকটা সে কোনো অ্যাডভার্টাইজমেন্ট করে নাই, কেউ জানে না, কিছু না, তাহলে কেউ জিনিসটা আমরা দেখবোই না।
তাহলে এটা টেলিভিশনে হোক, ইন্টারনেটে হোক, কোনো অ্যাড দিয়ে হোক, এটা কন্টেন্টটাকে এটা ট্রেইলার আসতে হ্যাঁ একটা ট্রেইলার তো দিতেই হয়। ওইগুলো হচ্ছিল গিয়ে ভিডিওগুলির ব্যাপারে, আবার হচ্ছিল গিয়ে গল্প টল্প যারা লিখে তাদের জন্য ইয়ের ব্যাপার। আবার কিছু কিছু জিনিস আছে যে আপনাকে কিছুই করতে হবে না, অটোমেটিক এটা মার্কেটিং হয়ে গেছে। যেমন আপনার বগুড়ার যে বগুড়া নাকি ওই দিকের হিরো আলম যে ইলেকশনে দাঁড়ালো বা কন্টেন্টের অটো, এটা পাবলিক অকারণে দেয়। তারপরে ছেলেকে মুরব্বী, এই কন্টেন্টগুলি কি কারণে এগুলি ভাইরাল হয়, একটা কন্টেন্টেই কিন্তু মানে মার্কেটিং থেকে মার্কেটিং বর্তমান যুগে মার্কেটিং করা ইজি, যদি আপনি একটু এলোমেলো চলেন তার মার্কেটিং হয়ে গেল। তারপরে হচ্ছে হোয়াট ইজ এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হোয়াট ইজ সার্চ ইঞ্জিন? সার্চ ইঞ্জিনটা কি বলছিলাম, কি কি আছে? বাইডু, তারপর Google, Yahoo, আপনি শুনছেন? গুগলের পরে সবথেকে বড় প্ল্যাটফর্ম হচ্ছে সার্চ ইঞ্জিন। গুগলের পরে ইউটিউব, বিং, ইয়াহু। আচ্ছা বিংটা মনে ইউজ করি না। বিংটা হচ্ছে একটা কিছু কিছু প্ল্যাটফর্ম আছে যে ওরা শুধু মাইক্রোসফট ইউজ করে। আপনার এই যে আমরা যেমন সব কিছু গুগলের ইউজ করতেছি, আপনার মনে করেন এক্সেল শিট বলেন, তারপর হচ্ছে অন্যান্য আদার্স যা কিছু আছে সব কিছুই আমরা গুগলের ইউজ করতেছি। এই সমস্ত জিনিসগুলি মাইক্রোসফট ইউজ আছে। এমএস ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এগুলি কার? সব মাইক্রোসফটের। এক সময় তো ছিল মাইক্রোসফটেরই, অন্য কেউ তো তখন ছিলই না। কিন্তু ওরা আর খুব বেশি ওইরকমভাবে মার্কেটিং করে নাই। মার্কেটিং না করে ওরা যতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকছে, যে ইউরোপিয়ান কান্ট্রির মধ্যে থাকছে, এবং ওইটা দিয়ে তাদের বিজনেস মোটামুটি খারাপ চলে, ভালোই চলে, টাকা পয়সা গিয়ে দুইটা গুগল এবং বিং, তারা মাইক্রোসফট এবং দুইজনের প্রায় অর্থনৈতিকভাবে সমান সমান থাকে। হোয়াট ইজ এসইও? আচ্ছা, হোয়াইট হ্যাট এসইও লিগ্যাল প্রসিডিউর মেইনটেইন করে যে এসইও করা। লিগ্যাল প্রসিডিউরগুলি আজকে আমরা লিগ্যাল প্রসিডিউরও মনে হয় দেখব। ব্ল্যাক হ্যাট এসইও, ডাইরেক্ট ইলিগাল, টাকা দিয়ে একদম। আপনি দেখেন যে হোস্টিং এর অ্যাড আছে, হোস্টিং এর লিখে হোস্টিং এর অ্যাডটা কিন্তু আপনার সবসময় ইয়ে থাকে, স্পন্সর্ড থাকে। ওই যে স্পন্সর্ড, ও যেদিনই বলবে যে আমি এখন টাকা দিচ্ছি না, ও সেদিনই নাই, নিচে পড়ে যাবে। আচ্ছা, তাহলে তো একটা মানে কমন ফিনোমেনন হলো যে আমার স্পন্সর, রাইট? তাহলে আমি যখন এই জিনিসটা জানবো যে আমার স্পন্সর লেখা মানে সে আমাকে ব্ল্যাক হ্যাট মার্কেটিং হচ্ছে, তাহলে তো আমি বুঝতে পারবো যে সে টাকা দিয়ে করছে। হ্যাঁ, সাধারণ মানুষ যদি ক্লাসগুলো না করে বুঝতে পারবে না স্পন্সর কি, হোয়াটএভার। না, ওর তো জানার কথা না, ওর সামনে আসছে ও ওইটাই করবে। ব্ল্যাক হেড এসইও, ব্ল্যাক হেড এসইও হচ্ছে কি? তাহলে নিয়মের বাহিরে গিয়ে আমরা যেই এসইওটা করি ওটাই ব্ল্যাক হেড এসইও। ওই যে যেমন হচ্ছে টাকা দিয়ে করলাম। গ্রে হেড এসইও, হোয়াইট হেড অ্যান্ড ব্ল্যাক হেড, এই দুইটা কিন্তু সরাসরি সবচেয়ে ডেঞ্জারাস জিনিস কিন্তু ছিল গ্রে হেড। টাকাও দিলাম, আবার এসইও নিজে করলাম। বেশ কিছু ভয়ঙ্কর জিনিসপত্র আছে। গ্রে হেড এসইও, টাকা পয়সাও দিলাম, আবার হচ্ছে এসইও করলাম, দুইটা মিলে করে আমি উপরের দিকে উঠাইলাম। কিন্তু যদি এই জিনিসটা কখনো ধরা পড়েন তাইলে আপনাকে গুগল আপনাকে সরাসরি নিচে ইয়ে করে দেবে। ব্ল্যাক হেডটা যে গুগল বুঝতেছে না যে ব্ল্যাক হেড করছে, ওমা, গুগল তো টাকাই দিল ডাইরেক্ট, পেমেন্টটা কারে করলো? গুগল অ্যাডে গিয়ে ওটা করতে হবে না? তাহলে গ্রে হেডটা করবে কেন? গ্রে হেডটা করলো কেন এবার দেখাচ্ছি। গুগল অ্যাড স্কোর,
গুগল অ্যাড স্কোর তো আপনাদেরকে কখনো দেখায় নাই না? না ক্লিক থ্রু রেট, ইউজার এক্সপিরিয়েন্স, ছবি আসার কথা। এখানে একদম ক্লিয়ারলি বোঝাইতেছে না, আরো কিছু একদম অঙ্ক করে বোঝাইতেছে এরকম একটা ছবি। আচ্ছা, আমরা মনে করেন যে এই যেই অ্যাডটা তৈরি করি, অ্যাড তৈরি করার পরে ওই অ্যাডটা ইউজার কতটুকু হচ্ছিল গিয়ে কমফোর্টেবলি নেয়, ওই অ্যাডের সাথে কি কি ধরনের কিওয়ার্ড আছে, তারপর ছিল গিয়ে এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট, এই জিনিসগুলো মিলে হচ্ছিল গিয়ে একটা কোয়ালিটি স্কোর তৈরি করা হয়। এই কোয়ালিটি স্কোর এর সাথে আমরা যে টাকা পয়সাগুলি দিচ্ছি সেটার উপর ডিপেন্ড করে টাকা পয়সা দিচ্ছি অথবা দিচ্ছি না, শুধুমাত্র এসইও রুলসগুলি আমরা মানতেছি। এবার একটু এসিটা বন্ধ করা যায়? হ্যাঁ, কোনটা করে ফ্যান্সি দিয়ে ফ্যান ছেড়ে দেন। ফ্যান দিব হ্যাঁ হ্যাঁ, ফ্যান দেন না। এই কোয়ালিটি স্কোর আপনার যত বেশি হবে, আপনি যদি টাকা কমও দেন, আমি চার্টটা পাইতেছি না, এই যে দেখেন ইউর র্যাঙ্ক, কোয়ালিটি স্কোর, ইউর ম্যাক্সিমাম বিড। এখন আপনার এই বিড, এই স্কোর যদি বেশি হয় তাহলে আপনি যদি টাকা কম দেন তাহলে আপনার র্যাঙ্কিংটা উপরে থাকবে না? বুঝি না, আমি একটু আবার আচ্ছা, আমি মনে করেন ডেইলি $10 খরচ করতেছি কোনো একটা অ্যাডের পিছনে, এখন আমার কোয়ালিটি স্কোর ইজ ভেরি পোর, তাহলে কি আমার এই অ্যাডটা সবার সামনে আসবে? না, আসবে না। কিন্তু আমি $10 না, আমি $5 দিচ্ছি, $5 দিচ্ছি, কিন্তু কোয়ালিটি স্কোর দেখা গেল যে আমার হচ্ছে 80-90 এরকম, তাহলে কি হলো, অন্য ইয়ের চেয়ে আমার র্যাঙ্কটা উপরে থাকবে। তার মানে হচ্ছে আপনি যে এই টাকা দিতেছেন, শুধু টাকা দেওয়াটাই ফ্যাক্টর না, আপনি যে কন্টেন্টটা দিচ্ছেন অ্যাড তৈরির সময়, এইটাও কিন্তু বিশাল বিশাল ফ্যাক্টর, মানে এটা সুপার ফ্যাক্টর। কোয়ালিটি স্কোর মেজারমেন্টের ওয়ে কি, দ্যাট মিন্স হাউ মেনি ভিউজ আর এইটা আবার কোথা থেকে আসে? ওই ইউজার এক্সপিরিয়েন্স, রিলেভেন্স টু কিওয়ার্ড, এক্সপেক্টেড ক্লিক থ্রু রেট, এগুলি থেকে কোয়ালিটি স্কোরটা আসে। এক্সপেক্টেড সিটিআরটা কি? আপনার হচ্ছিল গিয়ে এক্সপেক্টেড সিটি, আপনি যত টাকা দিলেন ওই টাকায় আপনি একটা ক্লিক থ্রু রেট, আপনি ইউটিউবের দেখবেন, ইউটিউব স্টুডিও খুলবেন, ইউটিউব স্টুডিও খুলে দেবেন যখন ক্লিক থ্রু রেট কত আছে, কতবার কতজন মানুষ দেখলো, দেখলো কতজন, ক্লিক করলো কতজন, আচ্ছা 1000 লোক দেখলো, 100 লোক ক্লিক করলো, তাহলে ক্লিক থ্রু রেট কত হবে? 10%। হ্যাঁ এটাই হচ্ছে ক্লিক থ্রু রেট। দেখলো কিন্তু ক্লিক করলো না কেউ, ওই যে কি কারণে ফাইবার গিগ ইমেজ আপনাকে খুব সুন্দর রাখতে হয়, কোয়ালিটিফুল রাখতে হয়, এই ক্লিক থ্রু রেট বাড়ানোর জন্য। মানে এগুলি নিয়ে একটা বিষয় নিয়ে যদি কথা বলতে থাকি কাম সারছে। অন পেজ এসিও, অফ পেজ, অন পেজ এসিও সেদিন বললাম কি, পেজের ভিতরে সবকিছু, অন পেজ এসিও আপনারা নিজেরাই দেখবেন, এই অন পেজ এসিওর ভিতরেই আবার অফ পেজ না, অফ পেজ এসিওটা ইয়ে করা হবে না, দেখাবো না। অন পেজ এসিওটা একদম স্ট্রেট, এটা ঈদের পরের ক্লাস, ঈদের পরে যে প্রথম ক্লাসটা হবে সেটা আমি বলে দিচ্ছি, ইয়োস্ট এসিও। আমি জানি যে ওই, কেননা ওই সময় অন্য অন্য ব্যাচগুলি একটু ইয়ে থাকবে, আমি আমার ক্লাসের টাইমটা আমি একটু বাড়া নিতে পারবো। এরপরে প্রথম ক্লাস আমরা ওয়ান ডিশ পার্টি করি, ওয়ান ডিশ পার্টি করি, এখন আর এগুলি
এবারে ঈদে কোনো কেন যেন কোনো ইয়েই হচ্ছে না, আমেজ নেই, না আমি নাই আমার কাছে কেন জানি আমেজ পাচ্ছি না। হচ্ছে না। আসলে না জাঙ্কিক হয়ে যাচ্ছিল। নাকি বয়স হয়ে গেছে, এটা বলা বলছে why need SEO, এটা তো এখন আর বলার কিছু নাই। এবার আসি গুগল র্যাঙ্কিং ফ্যাক্টর। র্যাঙ্কিং এর জন্য এই যে গুগল যে র্যাঙ্ক করবে আপনাকে, এসইওটা যে করে আপনাকে উপরে দিবে, এর তো কিছু একটা আইন কানুন আছে। আপনারা অ্যাশরাফ একটা কিওয়ার্ড প্ল্যানার আছে, অ্যাশরাফটা ইনস্টল করলে দেখবেন যে নেইল পাটেলের ইয়েটা আসছে, ওর কাছ থেকে আপনারা রেগুলার মেইল পাবেন যে এই র্যাঙ্কিং ফ্যাক্টর চেঞ্জ হয়েছে। নেইল পাটেল না এই যে সাইকেল কি করব এশরাফ আশা এই যে এইটাই, এটার ইয়ে হচ্ছে গিয়ে এটাতে আমি একটু ঢুকি। না অ্যাশরাফস না, কি অ্যাশরাফসে তো ওটা তো নেইল পাটেলের ইয়ে আসবে। এটা তো এসএম লস দিয়ে ভালো হয় স্যামরাসে এটা অ্যাশরাফ টুলবক্স আরেকটা সার্চ করলেও আরো ওটা আপনাদের এই জন্য সহজে গুগল অ্যাকাউন্ট করে দিছি, এই কারণে স্যামরাস। স্পন্সর এটা সবকিছুই যাবে আচ্ছা ওটা পরে দেখবো না, মূল কথা ছিল নেইল পাটেলের নামটা লিখে তাইলেও হবে। এই যে এই লোকটা, ওনার বয়স 39 বছর বয়স, এবং গুগলের র্যাঙ্কিং ফ্যাক্টর, বিংয়ের র্যাঙ্কিং ফ্যাক্টর, সব র্যাঙ্কিং ফ্যাক্টরগুলি তাদের যে গ্রুপ আছে ওরা মিলে এই কাজগুলি করে। মেইল পাঠাতে কি কিওয়ার্ড ইয়ে করে কিওয়ার্ড না, ওই র্যাঙ্কিং ফ্যাক্টর। উবার সাজেস্ট দিলে ওটার ইয়ে দেখবেন যে উবার সাজেস্টের এই যে nailpatel.com/ubersuggest, এটা হচ্ছে তার কিওয়ার্ড প্ল্যানারের নাম। এখান থেকে তার কিওয়ার্ডগুলি বের করতে হয়। এখন আমরা ছিলাম গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরগুলি কি আছে, আমরা এই ইয়েটা কি কার ইনস্টল করা আছে চ্যাটজিপিটি, মানে এই এআইপিআর এর এআইপিআরটা আমারটা করা মোবাইল করতে হয় মোবাইলে করা আছে, ল্যাপটপে কিভাবে করেন এটাই আচ্ছা মোবাইলে তো আমাদের কাছে আছে। আমি এখানে আমি আমার ইয়েতে দেখাই। হ্যাঁ, অ্যাপস থেকে যাবো AIPRMCHROME ক্রোম এক্সটেনশন আসলো। এই ক্রোম এক্সটেনশন নিলাম, কি ব্যাপার এত ঝামেলা করতেছে কেন? ইনস্টল ফর ফ্রি, আমার তো জাস্ট একটা এআইপিআর ক্রোম এক্সটেনশন দিব হ্যাঁ হ্যাঁ দিলাম তারপরে স্যার আমার হয়ে গেছে। এই যে এইখানে আপনার অ্যাড টু ক্রোম একটা লেখা আসবে, অ্যাড টু ক্রোম দিলেই বাস চলে আসবে। আসছে? হ্যাঁ একটু ক্রোম দিয়ে দিবো, তাই তো অ্যাড টু ক্রোম দিলেই বাস ওইটা অ্যাড এক্সটেনশন। এটা আসলে একদম এর এত বেশি ইউজ টু হইছি, না এখন তো ওর মাধ্যমে সব কাজ হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরগুলি কি? প্রতিটা জিনিসই কিন্তু একটা ফ্যাক্টর। প্রতিটা জিনিস আপনি প্রতিদিন যদি একটা করে পোস্ট না দেন তাহলে হবে না। প্রতিদিন আপনার এই কন্টেন্টগুলিকে কিওয়ার্ড ফ্রেন্ডলি করতে হবে,
এগুলি একটা ফ্যাক্টর। আপনার ডোমেইনের বয়স কত সেটা একটা ফ্যাক্টর। আচ্ছা, গুগল র্যাঙ্কিং অ্যালগোরিদম কনসিডার্ড numerous factors to determine how web page appears in search result, while the exact algorithm remains undisclosed. SEO experts have identified key ranking factors. SEO experts have identified key ranking factors that influence web page position search result. আচ্ছা, তারপরে ছিল এটা কি কি বিষয়ের উপর নির্ভর করে? রিলেভেন্স। আপনি যে কন্টেন্টটা তৈরি করলেন, আপনি মনে করেন ছবি দিলেন বাঘের ছবি দিয়ে লিখে দিলেন ডক্টর ইউনূস সম্বন্ধে, লিখলেন, হবে? তাহলে এই জিনিসটা রিলেভেন্স থাকতে হবে একটার সাথে আরেকটা। কন্টেন্ট শুড ম্যাচ ইউজার ইন্টেন্ট। তো হচ্ছে চ্যাট এক্সটেনশন এটা ইন্টারনেটের কারণে স্লো, এই জন্য নেট স্লো। আপনি এটাকে ক্যান্সেল করে আবার দেন, এত 1 সেকেন্ড তো বেশি লাগে না। আমার হয়ে গেছে বুঝি তো অ্যাড এক্সটেনশন দিবি অ্যাড এক্সটেনশন আর করব। তার মানে হচ্ছে কি আপনার বিষয়গুলি আপনি যেই জিনিস সম্বন্ধে উপরে লিখছেন যে আমি এই জিনিস সম্বন্ধে বলতেছি, আপনাকে সেই জিনিস সম্বন্ধেই বলতে হবে। সাংবাদিকরা যেমন উপরে হেডলাইন দেয় একটা, ভিতরে নিয়ে পড়ায় নিয়ে আরেকটা, হবে না। অরিজিনালিটি, ইউনিক, ওয়েল রিসার্চ অ্যান্ড প্লাগরিজম ফ্রি কন্টেন্ট র্যাঙ্ক হায়ার। এগুলি কষ্ট করে কি দুঃখে আমি এটা বানানোর তো দরকারই নেই, এই তো দিয়ে এগুলি তো দিয়ে দিতেছে। আপনার অরিজিনালিটি, আপনি সেদিনও যেমন বলছিলাম যে একটা জিনিস সম্বন্ধে যে আমরা এখানে সবাই লিখি, লেখাটা কিন্তু প্রত্যেক এক একজনেরটা এক এক রকম হবে, কোনো দিন মিলবে না। এই যে ইউনিকনেস, এরপর আপনি একটা মানুষ যেভাবে রিসার্চ করলে যেমন হবে, মেশিন রিসার্চ করলে ওই রকম হবে না, না না, কোনোদিনই হবে না। এবং যেটা হিউম্যানরা লিখে, রাইটাররা যে জিনিসগুলি লিখে, ওরা কিন্তু তখন ওই আগে ওই অ্যালগরিদম এইগুলি চিন্তা করে না, প্রথমে হচ্ছিল আগে লিখার পরে ওই লেখাটা যে কোনো একজন এসইও স্পেশালিস্টের কাছে দেয়, তুমি এখন এটাকে, এই লেখাটা এই আছে, এইটাকে তুমি এখন এসইও অপটিমাইজড করো যাতে মূল লেখাটা ঠিক থাকে। প্লাগরিজম ফ্রি। প্লাগরিজম কি জিনিস? প্লাগরিজম হচ্ছে কি আমরা যে এই যে ও আমাকে এই কথাগুলি লিখে দিচ্ছে, ও তো হচ্ছিল পৃথিবীর যত ওয়েবসাইট আছে তার রিড করা আছে, ও কোনো জায়গা থেকে এটা নিয়ে আমাকে এটা দেখাইছে। তার মানে আমি যদি হুবহু এটা কোথাও করি, কোনো ওয়েবসাইটে দেই, তাইলে ওই এই কন্টেন্টটা গুগল তো জানে যে এই লেখাটা অন্য আরেক জায়গায় আছে, তো সেম যখন পোস্ট হয়ে যায় তখন আপনারটাকে ডাউন করে দেবে। ফ্রি কন্টেন্ট র্যাঙ্কস হায়ার। কিওয়ার্ড ইউজেস, প্রপার কিওয়ার্ড প্লেসমেন্ট ইন টাইটেল। টাইটেলের মধ্যে আপনাকে অবশ্যই, যেটা হচ্ছে টাইটেল আপনি দিচ্ছেন, টাইটেল যেটা দিতেছেন, প্রথম ওয়ার্ডটা, ধরেন আমি ধানমন্ডি নিয়ে লিখতেছি, প্রথম ওয়ার্ডটা আমি ধানমন্ডি দেব। বাংলাদেশ নিয়ে লিখলে প্রথম ওয়ার্ডটা আমি বাংলাদেশি লিখব, না দিলে আপনার ওইভাবে র্যাঙ্ক হবে না। আপনি দেখবেন যে এসইও, আমাদেরও তো এসইও করবো, দেখবেন যে স্কোর চলে আসতেছে। প্রথম ওয়ার্ডটা যদি না দেই তাহলে দেখবেন যে সে আমাকে কোনো স্কোরই দিতেছে না, খালি প্রথম ওয়ার্ডটা যদি কিওয়ার্ডটা যদি করে দেই, ঠিক করে দেই, তাহলে বাস সাথে সাথে স্কোর হয়ে গেছে। কন্টেন্ট লেন্থ, লঙ্গার, ইন ডেপথ কন্টেন্ট often পারফর্ম বেটার ইন সার্চ র্যাঙ্কিং। সে কি করতেছে, বলতেছে যে তুমি লেখাটাকে বড় করো, কিন্তু আসলে কি বড় করলে মানুষ পড়ে? ছোট লাগবে না কিওয়ার্ডগুলো, মানে আসলে আপনি পর্ব করে দিবেন। কিওয়ার্ডগুলো একটু স্পেসিফাইড হলে, ইউনিফর্ম হলে, কিওয়ার্ড তো আগে ওয়েবসাইট দেখতে, ওয়েবসাইটের সাথে সব মিলে পরে কিওয়ার্ড তো আপনার কাছে কিওয়ার্ড প্ল্যানার আছে, গুগলে কিওয়ার্ড প্ল্যানার আছে, আরও হচ্ছে এই উবার সাজেস্ট আছে, অ্যাশরাফ আছে,
আরও অনেকগুলি আছে। আচ্ছা, হেডার ট্যাগ, হেডার ট্যাগগুলি ঠিকভাবেই করতে হবে। হেডার কয়টা হয় ইন টোটাল? হেডার কয়টা? 6 ধরনের। একদম প্রথম আলোর সব যেটা ওইটা একটা প্রথম H1, এটা সবচেয়ে বড়। H2, H3, H4, H5, H6 গিয়ে হচ্ছিল গিয়ে নর্মাল লেখা। এবং এই সব কটা হেডারই আপনাকে এসইও করতে হলে ইউজ করতে হবে। ইন্টারনাল লিঙ্কিং, আচ্ছা এটা এখন আমি বলে গেলে আর পরে আর বলতে হবে না। ইন্টারনাল লিঙ্কিং মানে কি? আপনারা নিশ্চয়ই উইকিপিডিয়া দেখেন। এই যে উইকিপিডিয়া, এই যে ডিজিটাল ব্যাংক, এটা যদি আমি ক্লিক করি উইকিপিডিয়ার অন্য আরেকটা পেজে চলে যাবে। এই যে ও লিঙ্ক করে রাখছে লিঙ্কটা, এটাই হচ্ছে ইন্টারনাল লিঙ্ক। আবার লিঙ্ক করলে যদি আবার মনে করেন প্রথম আলোতে যেত, তাহলে সেটা হয়তো এক্সটার্নাল লিঙ্ক। ইমেজ অপটিমাইজেশন বলতে কি বোঝায়? এই যে আপনার গুগলে হোক, প্রথম আলোতে হোক, সব জায়গায় যেই ছবিগুলি দেওয়া হয়, ছবিগুলির সাইজগুলি সবসময় কমায় নেওয়া হয়। ছবির সাইজ যদি মনে করেন 5 মেগাপিক্সেল, 5 মেগাবাইট বা 10 মেগাবাইট হয়, তাহলে মানে এটা কিলোবাইটে নিয়ে আসতে হবে, 50 কিলোবাইটের নিচে নিয়ে আসতে হবে ইমেজ সাইজ ঠিক রেখে। এবং ওইটার নামটা, হেডলাইনটা আছে না, হেডলাইন যেটা দিবেন ওইটার নামের সাথে ওটা হেডলাইন মিলাইতে হবে। টেকনিক্যাল বিষয়গুলি কি? টেকনিক্যাল এসইও, ওয়েবসাইটের যদি স্পিড ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ও র্যাঙ্ক করবে না। মোবাইল ফ্রেন্ডলিনেস, 75% মানুষ ওয়েবসাইট ইউজ করে এখন মোবাইলে। সিকিউর HTTP, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল, এটা হচ্ছে হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল। এটা আমার ঠিক একদম স্পষ্ট মনে হচ্ছে না, এটা একটা HTTP, এটা একটা সাবজেক্টে ছিল। ডাটা মার্কআপ, স্ট্রাকচার ডাটা মার্কআপ, এটাও এই মুহূর্তে মনে পড়তেছে না। বাউন্স রেট, অনেক সময় আমরা যখন ওয়েবসাইট খুঁজতে গেলে দেখা যায় যে ওয়েবসাইটটা অনেক সময় আসে না, হয় এরকম। এই বাউন্স যাতে না করে, এই সময় মনে করেন আমি প্রথম আলো খুঁজলাম, অনেক সময় মিস হয় না, প্রথম আলো দিলাম, অনেক সময় আসে না। এর ছিল কি হলো? বাউন্স হলো। বাউন্স রেটটা কত? এগুলো র্যাঙ্কিং ফ্যাক্টর, মানে আপনাকে যে উপরের দিকে উঠাবে, এই সমস্ত জিনিসগুলি অ্যানালাইসিস করে। বুঝতে পারতেছেন 1 বছর কেন লাগে এটা পড়তে? ক্লিক থ্রু রেট, আপনি দেখতে পারেন মানুষজন সবাই দেখতেছে কিন্তু ক্লিক করতেছে না। আপনি মনে করেন পরিমাণ ছবি দিয়ে দিলেন, ওর ভিতরে যা খুশি তা লেখা থাকে, ক্লিক থ্রু রেট কিন্তু বেড়ে যাবে, কিন্তু উপরে উঠবে, র্যাঙ্কিং কিন্তু উপরে উঠে যাবে ভেতরে। পরে যদি 2-1 কমপ্লেন করে যে না এই জিনিসটা ইরিলিভেন্ট হয়েছে, ফেসবুকে দেখেন যে কমপ্লেন করার জায়গা আছে, জিনিসটা ইরিলিভেন্ট, তুমি দিছো একটা, আমাকে পড়াইছো আরেকটা। মাঝে মধ্যে এই কাজ করি, কারণ ফলস জিনিস দেখা এতক্ষণ পড়ার পরে আমি দেখতেছি যে না যে জিনিসটার জন্য আমি আসছি সেই জিনিসটা পাইলাম না। ওরা ওদের না ওই অ্যাডটা আসে না আর ওদেরকে র্যাঙ্ক নামায় দেয়। আপনি যদি কোনো অ্যাডের মধ্যে আপনি লিখে দেন why I am seeing this, ওর র্যাঙ্ক কিন্তু একবারে গেল, কিন্তু শেষ। আচ্ছা, তারপর জানি একদম তো রেগুলার এই কাজটা করি, বিশেষ করে গেমস খেলার সময়।
তো ওইটা করলেই মনে ওর যে অ্যাডটা দিছে এই অ্যাডের স্কোরই নেমে যাবে। অথরিটি অ্যান্ড কোয়ালিটি লিঙ্কস ফ্রম হাই অথরিটি ওয়েবসাইট ইমপ্রুভস। আচ্ছা, যেই জায়গা থেকে আমরা ডোমেইন নিব, হোস্টিং নিব, ডোমেইন হোস্টিং তো বুঝি, ডোমেইন আর হোস্টিং কে কে বুঝে? ডোমেইনটা বুঝি, ডোমেইন আপনার নিজস্ব একটা এরিয়া আমার একটা কেনা। ডোমেইনের এক্সট্রা ডোমেইন মানে ডোমেইনই, ডোমেইনের নাম আর অন্য কিছু দরকার নাই। যেমন gmail.com, digitalit.com, আমার নামেই হ্যাঁ, এইগুলি হচ্ছে এই যে এই নামটা আমি কিনে রাখলাম। আপনারা যদি এই যে ডোমেন মনে করেন, যে কোনো ডোমেন আপনি এই মুহূর্তে কিনলেন, এটা অটোমেটিকলি প্রতিদিন এটা অটোমেটিক এটা দাম বাড়বে প্রত্যেক দিন। আপনি হ্যাঁ, আপনি এটা মনে করেন যে কোনোভাবে এটা কিনে রেখে দিলেন, দাম বাড়তে থাকবে অটোমেটিক। এটা সিস্টেম এই থেকে অনলাইন থেকে দেখা যাবে। আবার হচ্ছে ডুয়েল কারেন্সি কার্ড দিয়ে কিনতে হয়। একটা পরে হচ্ছে $13.5 $15 মতন পরে, মানে একদম হচ্ছে নতুন যেটা একদম ফাঁকা আছে ওইটা $15 পরে। তারপর হচ্ছে গিয়ে রেট বাড়তে থাকবে। এনপিএ, এখন এগুলি যদি টোটালটা পড়তে চাই আমার জীবন শেষ। এমনিতে তো ডোমেইন ফ্যাক্টর, ওই যে ডোমেইন ফ্যাক্টর চলে আসছে। ডোমেইন এজ এবং অথরিটি, আপনার একটা ডোমেইন মনে করেন গুগলের ডোমেইনটার এজ বেশি না ইয়াহুর এজ বেশি? ইয়াহু অনেক এজ বেশি, ইয়াহুর অনেক এজ বেশি। সো ওই ইয়াহুর ইয়েটা কিন্তু এই জায়গাটা অন্তত এই ফ্যাক্টরের জায়গায় ইয়াহু আগে আছে। ডোমেইন এজ এবং অথরিটিটাও কিন্তু বিশাল বড় ফ্যাক্টর। আপনি কার কাছ থেকে নিচ্ছেন, হোস্টিংয়ের থেকে নিতেছেন নাকি মালয়েশিয়ান কোনো কোম্পানি থেকে নিচ্ছেন, কার কাছ থেকে নিতেছেন, অথরিটিটা কে, এগুলি কোনো বাউন্স টাউন্স করতেছে কিনা, কোনো ঝামেলা হইতেছে কিনা। অনেক সময় যখনই অ্যাড দেখবেন যে কোনো কিছু সস্তায় দিতেছে মানে আপনারা মনে করেন ঝামেলা আছে। আপনাকে আমি স্ট্রেট বললাম যে আপনি একটা ফ্রেশ একটা ডোমেইন যখন নেবেন, আপনি নিজে কিনেন, এখানে বসে থেকে আপনার $15 লাগবে। $15 নিচে যদি কেউ দেয় $15, তাহলে যিনি $15 দিয়ে কিনে দিবে উনি একই $1 প্রফিট করবে না? তাহলে $16 বা $17 উনি চাবে। যদি এর নিচে দেয় তাহলে মনে করবেন যে কাপলা আছে। কোনটা হোস্টিং কি বলে যে 5,000 টাকায় আপনাকে ওয়েবসাইট তৈরি করে দেবে। ভাই এগুলি যে কেমন কি করে, হ্যাঁ জিবির উপরে। জিবি মনে করেন 10 GB কিনলাম, আমি 10 GB কিনছি একটা কোম্পানি থেকে, কিনে আমি এখন এটা 1 GB করে 10 জনের কাছে বেশি। আমি বেচতেছি না, কি করতেছি, আপনার দরকার হচ্ছে একটা স্পেস যেখানে আপনার জিনিসপত্রগুলি থাকবে। আমি কোথা থেকে দিচ্ছি এটা তো আপনার বিষয় না, কিন্তু এটা তো আপনার স্পিড কমে যাবে। স্পিড কমে গেলে মানে র্যাঙ্কিং ফ্যাক্টর আপনার 100 GBটা খুব সম্ভবত হচ্ছে $50 বা $60 মতো 100 GB। ওই তো আপনি তো আপনার ল্যাপটপটাই বানা ফেলতে, আমি তো বানিয়ে রাখছি, আমি কিনার জন্য বলে। অ্যালগরিদম আপডেটস অ্যান্ড কমপ্লায়েন্স, এই যে অ্যালগরিদম আপডেটস অ্যান্ড কমপ্লায়েন্স, এইটা রেগুলার আপনার কাছে ইমেল আসবে, কেননা প্রতি মুহূর্তে এগুলি আপডেট হচ্ছে। তাহলে আমরা গুগল র্যাঙ্কিং ফ্যাক্টরগুলি আমরা দেখলাম। গুগল অ্যালগরিদমের বেসিসটা কি, এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা অ্যালগরিদমের বেসিস। হোয়াট ইজ কিওয়ার্ড? এবার আসেন কিওয়ার্ড কি জিনিস। কিওয়ার্ড কি? কিওয়ার্ড কি জিনিস? আমরা যেই জিনিস লিখে সার্চ করি সেটাই কিওয়ার্ড। এখন কিওয়ার্ড কত ধরনের?
হোয়াট ইজ কিওয়ার্ড, যেটা দিয়ে সার্চ করি সেটাই কিওয়ার্ড। আবার গুগলও কিন্তু মাঝে মধ্যে সাজেশন দেয়, যে কোনো একটা প্রোডাক্টের নাম বলেন তো। পাঞ্জাবি। পাঞ্জাবি লিখছি পরে গুগল আরও অনেকগুলি দিছে, সাজেশন। সাজেশন দিছে। এইগুলি সব তার মানে হচ্ছে মানুষজন খুঁজছে, এবং এইগুলি নিয়ে আপনি কাজ, এই কিওয়ার্ডগুলি নিয়ে আপনি কাজ করতে পারেন। আচ্ছা, হোয়াট ইজ কিওয়ার্ড, কিওয়ার্ড কি, কিওয়ার্ড হচ্ছে গিয়ে যেটা নিয়ে আমরা খোঁজাখুঁজি করি ওইটাই হচ্ছে গিয়ে কিওয়ার্ড। সিড কিওয়ার্ড, সিড কিওয়ার্ড কি জিনিস, একদম মূল, মানে ডানে বামে আর কিছু নাই। ল্যাপটপ, এখন ল্যাপটপ বলতে এসআরের আছে, ডেলের আছে, আসুসের আছে, বহুত কিছুর আছে, কিন্তু আপনার সিট কোনটা, ল্যাপটপ। বুক, চিকেন ফ্রাই। আচ্ছা, তারপর হচ্ছে লং টেইল কিওয়ার্ড। লং টেইল কিওয়ার্ড কি জিনিস, যখন কাজ করবেন লং টেইল কিওয়ার্ড দিয়ে কাজ করবেন, খরচ কম পড়বে। লং, এখানে উদাহরণ দেওয়া আছে মনে হয়, হাউ টু ইউজ পেন। পেন কিন্তু হচ্ছিল সিট কিওয়ার্ড, কিন্তু হাউ টু ইউজ পেন এই পুরোটা হচ্ছিল লং টেল কিওয়ার্ড। হোয়াট ইজ পেন মানে 3 ওয়ার্ড, 3টা ওয়ার্ড হইলেই হয়েছে। উদাহরণ এইখানে দেওয়া, বাই পেন অনলাইন, এগুলো এই যে পেন দিয়ে যত ওয়ার্ড হইতে পারে সবই হচ্ছে লং টেল কিওয়ার্ড। সার্চ কি জিনিস, এখানে লেখা আছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। এইটা হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমি লিখলাম নিউজ পেপার ইন বিডি, এই যে এটা দিল, এটাই হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। যান বাইরে যেতেছে কথা বলতে। গুগল ইন্ডেক্স, গুগল ইন্ডেক্স কি, গুগল আপনার সারাক্ষণ কিন্তু স্ক্রল করতে থাকে, সমস্ত পৃথিবীতে যত ওয়েবসাইট আছে যা কিছু আছে সব কিছুতেই গুগল স্ক্রল করে যারটা হচ্ছে র্যাঙ্কিং ভালো পায় সে অনুযায়ী সাজায় রাখে, ইন্ডেক্সিং করে রাখে। এই যে এখানে আমার এটা আসলো না, এটা গুগলের ইন্ডেক্সিং থেকে কিন্তু আসছে এই পেজটা। ব্যাকলিঙ্ক একটু আগে বলছি, না একটু আগে আমি ব্যাকলিঙ্ক বলছি। আমি এই যে এই উইকিপিডিয়া ঢুকলাম, ঢুকে আমি ব্যাকলিঙ্ক দেখাইলাম, হ্যাঁ ইন্টারনাল ব্যাকলিঙ্ক, এক্সটার্নাল ব্যাকলিঙ্ক। ডোমেইন অথরিটি, এতক্ষণে ডোমেইন অথরিটি, এই ডিএ মানে ডোমেইন অথরিটি এবং পেজ অথরিটি, এটা বুঝে যাওয়ার কথা। কোন জায়গা থেকে, কোন কোম্পানি থেকে হচ্ছিল গিয়ে আপনি ডোমেইনটাকে কিনবেন, ভেজাল জায়গা থেকে না অরিজিনাল জায়গা থেকে। যেটা হচ্ছে অথেন্টিক জায়গা থেকে কিনলেন সেটাই হচ্ছিল গিয়ে ভালো, মানে র্যাঙ্কিংয়ে আপনাকে উপরে রাখবে। পেজ হচ্ছিল কি আপনার এই হোস্টিংয়ে হচ্ছিল কি আপনার নিলে ভালোটা নেবেন, নিলে আপনার র্যাঙ্কিং উপরে থাকবে। পেজ স্পিড, এই যে পেজ এখন আপনি মনে করেন কেউ খুঁজতেছে, ওই পেজটা কত মিলি সেকেন্ডে এটা ডাউনলোড হইতেছে, এটা সাইজ যাও, এটা যত স্পিডে আপনি এটাকে করতে পারবেন, এই করার জন্য আপনাকে অবশ্য অপটিমাইজ করতে হবে। পেজের যত বেশি স্পিড হবে র্যাঙ্কিং তত উপরে যাবে। পেজ সাইজও একটা বিশাল বড় ফ্যাক্টর। সাইজ মিনিমাইজ করতে 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 মানে সব কিছু ঠিক থাকবে, কিন্তু সাইজ একবারে প্রায় 50 কিলোবাইট, 51 মানে 50 থেকে 75 কিলোবাইটের মধ্যে সব কিছু থাকবে। কিওয়ার্ড রিসার্চ রিপোর্টিং ইজিয়েস্ট ওয়ে টু কিওয়ার্ড রিসার্চ।
এই কিওয়ার্ড রিসার্চটা আমি নেক্সট ডেটে